ষষ্ঠ শ্রেণীর জন্য ইতিহাস বিষয়ে আমরা পঞ্চম অধ্যায়ে আলোচনা করছি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশের ইতিহাস নিয়ে। ইতিমধ্যেই আমরা ষোড়শ মহাজনপদ, জনপদ, মহাজনপদ বলতে কি বুঝি এগুলোর আলোচনা করেছি। মহাজনপদগুলির মধ্যে পারস্পরিক সংঘাত এবং সেই সংঘাতের ফলশ্রুতি হিসাবে মগধের উত্থান কেন সম্ভব হয়েছিল, তার কারণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই যে মহাজনপদগুলি আমরা পড়েছি, সেই মহাজনপদগুলির রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে মহাজনপদগুলির শাসন ব্যবস্থা কেমন ছিল। তাহলে আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ষোড়শ মহাজনপদগুলির অবস্থা কেমন ছিল বা ষোড়শ মহাজনপদগুলির তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল, আর একটা হচ্ছে ষোড়শ মহাজনপদগুলির শাসন ব্যবস্থা। তো প্রথমে আমরা আলোচনা করে নিই ষোড়শ মহাজনপদগুলির রাজনৈতিক অবস্থা। আমরা ইতিপূর্বেই বলেছি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গঙ্গা যমুনার উপত্যকাকে কেন্দ্র করে ভারতবর্ষে 16টি বৃহৎ মহাজনপদ গড়ে উঠেছিল। তাহলে এদের সাধারণ বৈশিষ্ট্য বা রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমরা বলতে পারি ষোড়শ মহাজনপদগুলির অধিকাংশই গঙ্গা যমুনার উপত্যকার উর্বর ভূমিকে ভিত্তি করে গড়ে উঠেছিল এবং একই সঙ্গে বলা যায় যে গঙ্গা যমুনার উপত্যকা অঞ্চলই ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের রাজনীতির মূল কেন্দ্র। কেননা এইখানেই রাজ্যগুলি গড়ে উঠেছিল, ফলে রাজনৈতিক তৎপরতা এইখানে এই মহাজনপদগুলির মধ্যেই ব্যাপকভাবে পরিলক্ষিত হতো। সেজন্যে আমরা বলতে পারি যে গঙ্গা যমুনা উপত্যকা বা ষোড়শ মহাজনপদ গড়ে ওঠার অঞ্চল ছিল রাজনীতির মূল কেন্দ্র খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে। দ্বিতীয় বিষয় কি, আধুনিক ভারতের মানচিত্র অনুযায়ী ষোড়শ মহাজনপদগুলো মূলত মধ্য ও উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছিল। আধুনিক ভারতের মানচিত্র অনুযায়ী মধ্য ও উত্তর ভারতের অঞ্চলগুলিতে ষোড়শ মহাজনপদগুলি গড়ে উঠেছিল। তৃতীয় বিষয় কি, এই মহাজনপদগুলির অধিকাংশই ছিল রাজতান্ত্রিক শাসন, অর্থাৎ এখানে রাজতন্ত্র দ্বারাই শাসন ব্যবস্থা পরিচালিত হতো। পরবর্তী আর একটা বিষয় কি, মহাজনপদগুলির মধ্যে কয়েকটি রাজতান্ত্রিক ছিল না, সেগুলি ছিল অরাজতান্ত্রিক বা গণরাজ্য। গণরাজ্য হচ্ছে মূলত জনগণের দ্বারা শাসিত হয় এমন রাজ্য, অর্থাৎ সেখানে কোনো রাজার শাসন ছিল না। এই গণরাজ্যগুলিতে উপজাতি, মানে যে উপজাতি বসবাস করত সেই গোষ্ঠীর জনগণ নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে শাসন সংক্রান্ত দায়িত্ব কর্তব্য নির্ধারণ করত, অর্থাৎ কিভাবে তাদের রাজ্যটা চালানো হবে সেটা তারা আলাপ আলোচনার মধ্য দিয়েই দায়িত্ব কর্তব্য নির্ধারণ করত। আর একটা কি, যে প্রত্যেকটা জনপদ
নিজেদের ক্ষমতা বিস্তারের জন্য বা ধরে রাখার জন্য পরস্পরের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়। যে সংঘাতের কথা আমি আগেও আলোচনা করেছি, যে 16টি মহাজনপদের মধ্যে পারস্পরিক সংঘাতের ফলে প্রথমে 4টি বৃহৎ রাজ্য গড়ে উঠেছিল। পরবর্তীতে সেই 4টি রাজ্যের মধ্যে সংঘাতের ফলে আবার 2টি বৃহৎ রাজ্য গড়ে উঠেছিল, মগধ এবং কোশল। মগধ এবং কোশলের মধ্যে আবার সংঘাতের ফলে গড়ে উঠেছিল মগধ। অর্থাৎ শেষ পর্যন্ত 16টি মহাজনপদের বেশিরভাগ অঞ্চল নিয়ে ভারতবর্ষে বৃহত্তর মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই মগধকে কেন্দ্র করেই ভারতের প্রথম ঐতিহাসিক সাম্রাজ্য বা সর্বভারতীয় সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই হচ্ছে মোটামুটি ষোড়শ মহাজনপদগুলির তৎকালীন ভৌগোলিক রাজনৈতিক অবস্থা বা মহাজনপদগুলি যে সময়ে গড়ে উঠেছিল সেই সময়কার পরিস্থিতি বিশ্লেষণ। এবার আমরা আলোচনা করব মহাজনপদগুলির শাসন ব্যবস্থা সম্পর্কে। তো শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনার একটা ইঙ্গিত কিন্তু আমরা দিয়েই রেখেছি, সেটা হচ্ছে যে অধিকাংশ মহাজনপদ ছিল রাজতান্ত্রিক, অর্থাৎ মহাজনপদগুলি রাজার দ্বারাই শাসিত হতো এবং রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় সবার উপরে ছিলেন রাজা এবং বংশ পরম্পরায় রাজবংশের লোকেরাই মহাজনপদগুলিতে রাজত্ব করত। রাজার বংশের বিশেষ কোনো সদস্যই পরবর্তী রাজা হতেন। শাসন কার্যে সহযোগিতার জন্য রাজাকে সহযোগিতা করত একটা সভা। সেই সভার সদস্যরা রাজাকে রাজকার্যে বা শাসন কার্যে নানা বিষয়ে পরামর্শ দিতেন। তবে সেই সভার পরামর্শ গ্রহণ করা বা না করা ছিল রাজার নিজস্ব বিষয়। রাজার হাতে থাকত শাসন ব্যবস্থার সমস্ত রকম বিষয় নির্ধারণ করার ক্ষমতা। শাসন পরিচালনার ক্ষেত্রে রাজাকে যেমন ছোট্ট একটা সভা সহযোগিতা করত, তেমনি সেনাদল গঠন করে সেনাদলের সহযোগিতা নিয়ে শাসন কার্য চালানো ছিল রাজার একটা বড় দায়িত্ব। রাজারা সাধারণত রাজ্যগুলিতে জমি জরিপ করা মানে জমি মাপজোক করে কর নির্ধারণ করত এবং সেই কর থেকে আদায়কৃত অর্থ দিয়েই রাজারা শাসন কার্য পরিচালনা করত। এই হচ্ছে মোটামুটি রাজতান্ত্রিক জনপদগুলির শাসন ব্যবস্থার প্যাটার্ন বা ধরন। এছাড়া কয়েকটি মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক, যেখানে রাজার শাসন ছিল না। এই ধরনের, অর্থাৎ যেখানে রাজার শাসন ছিল না, সেই ধরনের মহাজনপদগুলিকে বলা হতো গণরাজ্য। আমরা এরকম দুটি গণরাজ্য দৃষ্টান্ত হিসাবে বলতে পারি মল্ল ও বজ্জী। বজ্জীর আবার অপর নাম ছিল ব্রিজি। সাধারণত ষোড়শ মহাজনপদের মধ্যে এই দুটি রাজ্যই ছিল বা দুটি জনপদই ছিল অরাজতান্ত্রিক বা গণরাজ্য। এই গণরাজ্যগুলিতে এক একটা গণরাজ্যে এক একটা উপজাতি বাস করত, অর্থাৎ এক একটা জনগোষ্ঠীর মানুষ বাস করত এবং এই জনগোষ্ঠীর মানুষ সেই আমলেও গণতান্ত্রিক চিন্তা চেতনার দ্বারা প্রভাবিত ছিল এবং তারা নিজেদের রাজ্যে অরাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে পেরেছিল। গণরাজ্যগুলির ক্ষেত্রে কি হতো? গণরাজ্যগুলির জনগণ
সবাই মিলে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে শাসন সংক্রান্ত কর্তব্য স্থির করত। যদিও নারীরা এক্ষেত্রে কোনো ভূমিকা গ্রহণ করতে পারত না এবং দাসরাও আলোচনায় অংশগ্রহণ করতে পারত না। তবে একটা প্রসঙ্গ উল্লেখযোগ্য যে রাজতান্ত্রিক মহাজনপদগুলি অবশ্যই বেশি শক্তিশালী ছিল এবং তারা গণরাজ্যগুলিকে দখল করতে চাইত। এই গণরাজ্যগুলির মধ্যে 3টি রাজ্য স্বাধীনই থেকে গিয়েছিল। এই রাজ্যগুলির মধ্যে বজ্জী মগধের কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ, কেননা বজ্জীর শাসন ক্ষমতা বেশ কয়েকটি গোষ্ঠীর হাতে ছিল এবং বজ্জীরা অনেক বেশি ঐক্যবদ্ধ ছিল। এমনকি স্বয়ং বুদ্ধদেবও বজ্জীদেরকে বিশেষ সম্মান করতেন এবং বজ্জীদের জন্য তিনি বেশ কিছু দায়িত্ব কর্তব্য স্থির করে দিয়েছিলেন। যাই হোক, মূলত 2 ধরনের শাসনতন্ত্র বা শাসন ব্যবস্থা দেখতে পাই। এক হচ্ছে গণরাজ্য আর এক হচ্ছে রাজতন্ত্র। রাজতন্ত্রের শাসন ব্যবস্থা রাজাই ছিল সর্বেসর্বা, আর গণরাজ্যের শাসন ব্যবস্থায় শাসনের দায়িত্ব ছিল গোষ্ঠীর জনগণেরা মিলেমিশে আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের শাসনতান্ত্রিক দায়িত্ব কর্তব্য স্থির করে। তাহলে আজকের 2টো বিষয় শুনলে, একটা গণরাজ্যগুলির রাজনৈতিক ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে সাধারণ আলোচনা, আর হচ্ছে মহাজনপদগুলির শাসন ব্যবস্থা সম্পর্কে। তো আমি সম্ভবত এ পর্যন্ত 5ম অধ্যায়ের যে কটা ভিডিও ক্লাস নিয়েছি তার ভিত্তিতে আমরা বলতে পারি 5ম অধ্যায়ের শুরুর পৃষ্ঠা থেকে একেবারে তোমরা 68 পৃষ্ঠায় নব্য ধর্ম আন্দোলন, এই নব্য ধর্ম আন্দোলনের উপর পর্যন্ত সুন্দর করে পড়ে ফেললে। এটা বরং তোমাদের বাড়ির কাজ বলতে পারো। আমরা পরের দিন থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নব্য ধর্ম আন্দোলন বা প্রতিবাদী ধর্ম আন্দোলন, এসবগুলি কি বিষয় আসায় সেগুলো নিয়ে পড়াশোনা করব। তোমরা শুরু থেকে একদম নব্য ধর্ম আন্দোলনের উপর পর্যন্ত, অর্থাৎ 68 পৃষ্ঠার প্রায় শেষ পর্যন্ত ভালো করে টেক্সট পড়ে যে যে বিষয়গুলো বললাম রেডি করে রাখবে। আমি একবার স্মরণ করিয়ে দিই কী কী বিষয় তোমরা পড়ে রাখবে। জনপদ বলতে কি বোঝো, মহাজনপদ কাকে বলে, ষোড়শ মহাজনপদ কি, ষোড়শ মহাজনপদগুলির নাম, ষোড়শ মহাজনপদগুলির সাধারণ ভৌগোলিক ও রাজনৈতিক বৈশিষ্ট্য, ষোড়শ মহাজনপদগুলির মধ্যে আবার শ্রেষ্ঠ কোনটা ছিল, সেই শ্রেষ্ঠ ষোড়শ মহাজনপদ মগধ, সেই মগধের উত্থানের বা শ্রেষ্ঠত্বের কারণ কি ছিল, আর জনপদগুলির শাসন ব্যবস্থা কি ধরনের ছিল। ওই যে 2টোর কথা বললাম, রাজতান্ত্রিক আর গণরাজ্য, এতগুলো বিষয় তোমরা শুরু থেকে 68 পৃষ্ঠা সম্ভবত টেক্সটের এই অংশে পাবে এবং ভালো করে এই অংশ পড়া রেডি করে রাখবে। একদম সম্পূর্ণ নতুন বিষয় পরের দিন পড়াবো, নব্য ধর্ম আন্দোলন বা প্রতিবাদী ধর্ম আন্দোলন।